একদম মিথ্যা কথা। আমি চিৎকার করে ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালাম। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবার চোখ দুটো ক্ষোভে আর বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। তিনি দাঁত কিরমির করে ফিস করে বললেন, চুপ কর নীলু, ঘরে যা, নইলে ফল ভালো হবে না। কিন্তু আমার মনে তখন কোনো ভয় ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি ওখানে উপস্থিত সবার সামনে পুরো ঘটনাটা খুলে বললাম। কিভাবে তিনি মায়ের গর্ভবতী পেটে সজোরে লাথি মেরেছেন, কিভাবে কোনো অনুশোচনা ছাড়া আমাদের মিথ্যা বলার জন্য ব্যাত উঁচিয়ে হুমকি দিচ্ছিলেন, এবং ওনাদের উপস্থিতিতে কিভাবে আমাকে চোখ রাঙাচ্ছেন। মায়ের উপর ওই পৈশাচিক অত্যাচারের কথা শুনে আমার নানাজি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি চিৎকার করে উঠলেন, কুলাঙ্গার, তুই আমার মেয়েটাকে এভাবে খুন করলি। নানাজি রাগে অন্ধ হয়ে বাবার কলার ধরার জন্য তেড়ে গেলেন, কিন্তু অন্য মুরব্বীরা ওনাকে শক্ত করে ধরলেন। আমি থামিনি। আমি ওনাদের আরো জানালাম যে কিভাবে ওই সব কিছু সূত্রপাত হয়েছিল, পাশের ফ্ল্যাটের শায়লা ভাবির সাথে ওনার পরক্রিয়ার সম্পর্ক, এবং কিভাবে তিনি আমাদের না খাইয়ে রেখে ওনার পেছনে টাকা উড়াচ্ছেন। মুরব্বীদের রাগের সীমা রইল না। তারা বাবাকে চরম ধিক্কার দিলেন, বললেন ওনার মতো একটা নরপশু সমাজের কলঙ্ক। তারপর আমার বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, নীলু, তোদের যা ব্যাগপত্র আছে নিয়ে আয়। তোরা আর এক মুহূর্ত এই কসাইয়ের বাড়িতে থাকবি না, তোরা আমাদের সাথে যাবি। অবশেষে আমরা ওনার সেই উন্মাদনা আর অত্যাচার থেকে মুক্তি পেলাম। নানাজি যাওয়ার সময় বাবার দিকে ঘুরে তাকিয়ে তর্জনী উঁচিয়ে বললেন, এর বিচার হবে আসাদুল্লাহ, আমরাও দেখে নেব তুই কত বড় ক্ষমতাধর। তারা এই বিষয়ে পুলিশকে জড়াতে চাইলেন না। আমি ওনাদের নিজেদের মধ্যে ফিস করে বলতে শুনলাম, তারা সমাজ ও পারিবারিক পঞ্চায়েতের মাধ্যমে ওনাকে এমন এক চরম শাস্তি দিবে যা জেলের চেয়েও ভয়ঙ্কর হবে। ওনাকে এমন এক জীবন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে উনি প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করবে। আর এই সব কিছু ঘটেছিল আমার মায়ের দাফনের দিনটিতেই। মায়ের নিথর দেহটা কবরস্থানের চিরনিদ্রায় শায়িত হওয়ার সাথে সাথে ওই বাড়ির সাথে আমাদের সব সম্পর্ক চিরতরে চুকে বুকে গেল। সেদিন সকালে নানাজি আমাদের 3 ভাই বোনকে নিয়ে ওনার সাথে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। গাড়িতে ওঠার আগে তিনি আমাদের মাথায় হাত রেখে ধীর কণ্ঠে বললেন, আজ থেকে তোদের সব দায়িত্ব আমার। তোরা আমার নিজের সন্তান। ওই নরপশুর কথা তোরা আজ থেকে চিরতরে ভুলে যা। সত্যি বলতে, যে লোকটাকে এতদিন তোরা বাবা বলে ডেকে এসেছিস, ওর অস্তিত্ব আমি অনেক আগেই আমার মন থেকে মুছে ফেলেছিলাম। গ্রামে পৌঁছানোর পর মায়ের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো। অদ্ভুত ব্যাপার হলো, বাবাও আমাদের পিছু পিছু গ্রামে চলে এসেছিলেন। এমনকি তিনি দাফনের খরচের জন্য বেশ মোটা অঙ্কের টাকাও বাড়িয়ে দিলেন। লোকটা যদি একবার টের পেত ওনার জন্য পেছনের দরজায় কি ভয়ঙ্কর পরিকল্পনা করা হচ্ছিল, তবে হয়তো তিনি গ্রামে আসার সাহসই পেতেন না। আমার নানা বাড়ি আত্মীয় স্বজনরা এমন এক অবলীলাক্রমে অভিনয় করে যাচ্ছিলেন যেন সবকিছু স্বাভাবিক আছে। তারা বাবার উপর কোনো রাগ দেখালেন না, উল্টো এমন আচরণ করলেন যেন তারা নিয়তিকে মেনে নিয়ে বাবাকে ক্ষমা করে দিয়েছেন। ফলে বাবাও খুব নিশ্চিন্ত মনে জামাইয়ের দাপট নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে দাফনের তদারকি করতে লাগলেন। কিন্তু আমি যখনই ওনার ওই কপট মুখটা দেখতাম, আমার গা রিরি করে উঠতো। তিনি যখনই আমার কাছাকাছি আসার চেষ্টা করছেন, আমি ঘৃণা বড় ওনাকে এড়িয়ে যেতাম। অবশেষে মায়ের দাফনের সেই চূড়ান্ত দিনটি ঘনিয়ে এলো। বাবার বংশের পারিবারিক কবরস্থানের পাশে জানাজার সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। নিজের অপরাধ ঢাকতে এবং নিজেকে সমাজের সামনে বড় লোক ও প্রভাবশালী প্রমাণ করতে বাবা দাফনের পেছনে 2 হাত উজাড় করে টাকা খরচ করছিলেন। আর সেই নির্লজ্জ নির্বোধ মহিলা আমাদের ওই প্রতিবেশী শায়লা, সেও বাবার সাথে কোনো এক অজুহাতে ওই গ্রামে এসে হাজির হয়েছিল। সম্ভবত বাবার পাশে নিজের জায়গাটা পাকা করাই ছিল তার উদ্দেশ্য। জানাজা শুরু ঠিক আগ মুহূর্তে যখন মায়ের খাটিয়াটা সবার সামনে এনে রাখা হলো, তখন হঠাৎ করে নানাজি এবং ওনার বংশের মুরব্বীরা দল বেঁধে সামনে এসে দাঁড়ালেন। নানাজি হাত উঠিয়ে চিৎকার করে বললেন, সব বন্ধ করো, এই জানাজা এখন হবে না। উপস্থিত সবাই চমকে উঠল। নানাজি বাবার দিকে রক্তচক্ষু মেলে তাকিয়ে বললেন, আমাদের গ্রামীণ ও পারিবারিক ঐতিহ্য অনুযায়ী যেহেতু আমাদের মেয়েকে তার নিজের স্বামী পৈশাচিক উপায়ে খুন করেছে, তাই এর হিসাব আজ এই মাটিতেই চুকানো হবে। খুনিকে এর মূল্য দিতেই হবে। কথাটা শেষ হওয়া মাত্রই নানা বাড়ির তরতাজা একদল যুবক বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে বাবাকে চারপাশ থেকে চেপে ধরল। পুরো পরিকল্পনাটা এত নিখুঁত আর গোপনে করা হয়েছিল যে বাবা সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন। তিনি ভেবেছিলেন শ্বশুরবাড়ির লোকজন ওনাকে ক্ষমা করে দিয়েছে, তাই কোনো প্রকার লোকজন বা নিরাপত্তা ছাড়াই তিনি বুক ফুলিয়ে চলে এসেছিলেন। এখন তিনি সম্পূর্ণ একলা, আর ওনার শ্বশুরবাড়ির লোকজন ওনার সাথে যা ইচ্ছে তাই করতে পারত। বাবার নিজের বংশের লোকজনও এই আকস্মিক ঘটনার বাধা দেওয়ার সাহস পেলেন না, কারণ মায়ের এই মর্মান্তিক মৃত্যুর পেছনে যে বাবার হাত আছে সেটা জেনে ওনারা নিজেরাও এক তীব্র অপরাধ ভুগছিলেন। ওনারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বাবাকে যখন যুবকরা মাটিতে চেপে ধরলো, তখন ওই শায়লা নামে ডাইনিটা ভিড়ের মধ্যে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমার খালাতো আর মামাতো বোনেরা দ্রুত গতিতে গিয়ে তাকে ধরে ফেললো। তারা টেনে হিঁচড়ে তার মাথার নকল চুল ছিঁড়ে ফেললো এবং চড়থাপ্পড় মেরে তাকে ধুলোমাখা মেঝেতে বসিয়ে দিল। এরপর নানাজি ও বংশের মুরব্বীরা ঘরের নারীদেরকে আদেশ দিলেন, ভেতরে যাও, আমাদের মেয়ের শেষ গোসলের পানি একটা মাটির পাত্রে করে বাইরে নিয়ে এসো। ঠিক তখন আমি বুঝতে পারলাম ওনারা আসলে কি করতে যাচ্ছেন। গ্রামীণ সমাজে প্রচলিত এই প্রাচীন ও ভয়ানক অলৌকিক বিচারের কথা আমি আগে শুনেছিলাম। আজ তা চোখের সামনে দেখে আমার মনের ভেতরে একই সাথে এক অদ্ভুত তৃপ্তি এবং চরম আতঙ্ক দানা বেঁধে উঠল। কিছুক্ষণ পর মায়ের শেষ গোসলের সেই ঘোলাটে নোংরা পানি একটা মাটির পাত্র করে বাহিরে আনা হলো।
নানাজি সেই পাত্রটি 2 হাতে ধরে আকাশের দিকে তুলে ধরলেন। ওনার চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছিল। তিনি বললেন, আজ এই মাটি আর আকাশ আমার সাক্ষী থাকুক, আমাদের নিরপরাধ মেয়ে আজ নিজের খুনের বিচার নিজে করবে। আসাদুল্লাহ, তুই যদি আমার মেয়েকে খুন না করে থাকিস তবে এই পানি তোকে কিছুই করবে না, তুই মুক্ত হয়ে যাবি। আর তুই যদি সত্যি আমার গর্ভবতী মেয়েকে লাথি মেরে খুন করে থাকিস তবে আগামী 2 মাসের বেশি তুই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবি না। বাবার সমস্ত অনুন্নয় বিনয় আর ছটফটানিকে তোয়াক্কা না করে যুবকেরা ওনাকে মাটিতে শক্ত করে চেপে ধরলো। ওনার মুখটা জোর করে হা করিয়ে সেই পাত্রের পুরো নোংরা পানি ওনার মুখের ভেতরে ঢেলে দেওয়া হলো, যতক্ষণ না ওনার পেটের শেষ ফোঁটা পানিটুকু গেল। বাবা কাশতে কাশতে দম বন্ধ হয়ে সেই পানি গিলতে বাধ্য হলেন। বাবার চোখ দুটো ভয় আর আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছিল, আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে প্রকৃতির নিজস্ব আদালত একজন অপরাধীর বিচার শুরু করে দিল। আমার নিজের বাবা পরক্রিয়া করতে গিয়ে আমার মাকে খুন করলেন, আর আজ মায়ের দাফনের দিনে নানার বাড়ির মানুষ ওনাকে সেই নোংরা পানি গিলতে বাধ্য করলো, যা দিয়ে মায়ের মৃতদেহ গোসল করানো হয়েছিল। কেউ যদি আগে আমাকে বলতো যে নানা বাড়ির মাথায় এমন কোনো পরিকল্পনা ঘুরছে, আমি জীবনেও বিশ্বাস করতাম না। প্রথম আমার মনে হয়েছিল নিজের সন্তান সম্ভাবনা মেয়েকে এভাবে ঠান্ডা মাথায় খুন করার পরও নানাজি বুঝি বাবাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমি জানতাম না যে ওনারা সবাই মিলে বাবাকে সম্পূর্ণ অসতর্কত অবস্থায় ধরার জন্য দাফনের দিনের অপেক্ষা করছিলেন। আমি স্তব্ধ হয়ে দেখছিলাম নানাজি কিভাবে ওই মাটির পাত্রে পুরো পানিটা বাবার গলার ভেতরে ঢেলে দিচ্ছিলেন। মামার আর গ্রামের যুবকেরা ওনাকে মাটিতে এমন ভাবে চেপে ধরছিলেন যে ওনার নড়ার কোনো উপায় ছিল না। একজন ওনাকে নাকটা শক্ত করে চেপে ধরছিল যাতে নিঃশ্বাস নেওয়ার তাগিদে বাবা বাধ্য হয়ে পানিটা গিলে ফেলে। তিনি ছটফট করছিলেন, অমানসিক চিৎকার করছিলেন, কিন্তু নানাজি ততক্ষণে নিজের সিদ্ধান্ত নিয়েছেন। ওনার হাত একটু কাঁপেনি। আমি নানাজিকে বিন্দু মাত্র দোষ দেইনি। গর্ভবতী মা সহ ওনার পেটের নিষ্পাপ শিশুটিকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমি নিজেই বাবাকে তীব্র ঘৃণা করতাম। তাহলে যে বাবা পরম আদরে নিজের মেয়েকে বড় করে তুলেছেন, সেই মেয়ের এমন নির্মম মৃত্যুতে ওনার বুকের ভেতর ঠিক কতটা আগুন জ্বলছিল তা আমি ভালো করে উপলব্ধি করতে পারছিলাম। কাজ শেষ হওয়া মাত্রই যুবকেরা বাবাকে ছেড়ে দিল। তিনি টালমাটাল পায়ে কোনো মতে উঠে দাঁড়ালেন এবং নানাজির দিকে কাঁপতে কাঁপতে আঙ্গুল উঁচিয়ে বললেন, এই কাজের জন্য তোমাকে আমি চরম শিক্ষা দেব। তিনি কাশতে কাশতে মুখ দিয়ে আঙ্গুল ঢুকিয়ে পানিটা বমি করে বের করার চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে সব পানি ওনার পেটের ভিতরে থিতু হয়ে গেছে। ওদিকে সব মহিলারা শায়লাকে চুল ধরে টেনে হিচড়ে এনে বেত মারতে শুরু করলো। তারা সমস্বরে গ্রামীণ ভাষায় ছড়া কেটে বলতে লাগলেন, পরের জামাই দেখলে যারা লোভ সামলাতে পারিস না, তোদের মতো ডাইনিদের এই সমাজে ঠাঁই নেই। বেতের বাড়িগুলো যখন শায়লার পিঠে পড়ছিল আর ওনারা দল বেঁধে তাকে ধিক্কার দিচ্ছিলেন, দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে আমার মনের ভেতরে এক পরম তৃপ্তি লাগছিল। ও এটাই ডিজার্ভ করে। অবশেষে মহিলারা শায়লাকে ছেড়ে দিলে সে কাঁদতে কাঁদতে কোনো মতে দৌড়ে গিয়ে বাবার বাড়িতে গিয়ে উঠলো। বাবা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে তীব্র গতিতে সেখানে চলে গেলেন। এরপর মায়ের দাফনের বাকি কাজগুলো এমন ভাবে সম্পন্ন হতে লাগলো যেন কিছুক্ষণ আগে কিছুই ঘটেনি। মাকে খুব সুন্দরভাবে কবরস্থ করা হলো, কিন্তু মাটি দেওয়া শেষ হতে না হতেই বাবার কয়েকজন পুলিশ অফিসারকে সাথে নিয়ে সেখানে আবার হাজির হলেন। নানাজি আর আমার মামাদের অ্যারেস্ট করানোর জন্য তিনি পুলিশ ডেকে এনেছেন। লোকটা এতটাই মূর্খ যে ভুলে গিয়েছিলেন এই ঘটনার তদন্ত হওয়া মানে সবার আগে সে নিজে ফেঁসে যাওয়া, কারণ মূল খুনি তো উনি নিজেই। পুলিশ অফিসাররা যখন নানাজের দিকে এগিয়ে যাচ্ছিলেন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি হন হন করে পুলিশের এবং নানাজের মাঝখানে ঢাল হয়ে দাঁড়ালাম। আমি বাবার দিকে আঙ্গুল উঁচিয়ে পুলিশকে বললাম, আমি ওনার নিজের মেয়ে, আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো মিথ্যা বলছি না। এই লোকটা প্রতিদিন আমার মায়ের উপর অত্যাচার করতো, ওনারা কেউ আমার মাকে মারেনি। এই লোকটাই নিজের গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মেরে ওনার আর ওনার অনাগত সন্তানকে খুন করেছে। আমার কথা শুনে পুলিশ অফিসাররা থমকে গেলেন। তারা চারপাশের থতমত পরিবেশ, সেখানে উপস্থিত গ্রামের শত মুরব্বী, এলাকার মাতব্বর এবং মায়ের দাফন পরবর্তী ধর্মীয় ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানগুলোর দিকে তাকালেন। পরিস্থিতি বেগতিক দেখে তারা ধীরে ধীরে কয়েক পা পিছিয়ে গেলেন। পারিবারিক আর সামাজিক এসব প্রথাগত বিষয়ে আমরা মাথা গোলাবো না, একজন পুলিশ অফিসার নিচু গলায় বললেন। তারপর তারা আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। পুলিশ চলে যেতে উপস্থিত সবাই বাবার দিকে তাকিয়ে উপহাসের হাসি হাসতে লাগলো। বাবা সেখানে একদম বিভ্রান্ত, অসহায় আর চরম ক্ষোভে ফেটে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়ে রইলেন। ওনার আর কিছু করার ছিল না। তিনি আবারও রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে উঠলেন এবং গ্রাম ছেড়ে চলে গেলেন। এরপর তিনি আর কোনোদিন ফিরে আসেননি। এমনকি 18 বছরের সংসার করা স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানানো সৌজন্যতাটুকু দেখাননি। ধীরে ধীরে সেই অভিশপ্ত দিনটি শেষ হলো। সারাদিন আমি নিজের ভেতরের কষ্টটাকে চেপে রেখেছিলাম, কিন্তু যখন রাত নামলো এবং চারপাশটা নিঝুম হয়ে গেল তখন আমার মনের ভেতরে এক চরম একাকিত্ব ভর করলো। আমার বারবার মনে হতে লাগলো আমার মা সত্যি সত্যি আমাদের ছেলে চলে গেছেন, এই পৃথিবীতে ওনার অস্তিত্ব আর কোথাও নেই। আমি বিছানায় শুয়ে ঢুকরে কেঁদে উঠলাম। ঠিক তখনই নানাজি নিঃশব্দে ঘরের ভিতরে ঢুকলেন এবং আমার পাশে বসে আলতো করে আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। আর কেঁদো না নানু ভাই, তিনি অত্যন্ত নরম গলায় বললেন। তিনি আমার চোখের জল
জল মুছিয়ে দিয়ে বললেন, এই পৃথিবীতে ওনার আয়ু যতদিন থাক না কেন নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তিনি নিশ্চিত করবেন যাতে আমি আমার ভাই বোনদের একটা সুন্দর জীবন পাই, আমাদের যাতে আর কোনোদিন অভাব বা কষ্টের মুখোমুখি হতে না হয়। ভুলে যাও যে তোমাদের কোনো বাবা ছিল, সে তোমাদের জন্মদাতা হতে পারে, কিন্তু আমি চাই তোমরা ওনার নাম পরিচয় আজ থেকে মন থেকে মুছে ফেলো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে একটু থামলেন, তারপর বললেন, কারণ আজ ওনার সাথে যা করা হয়েছে ওটার পর উনি আর বেশি দিন টিকতে পারবেন না। তিনি ভীষণ মনে মাথা নাড়লেন এবং ঘর থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমি সরল মনে জিজ্ঞেস করলাম, নানাজি, বাবা কি সত্যি মারা যাবেন? নানাজি দরজার কাছে গিয়ে একটু থামলেন, তারপর মৃদু অথচ গম্ভীর গলায় বললেন, সেটা কেবল সময়ই বলে দেবে। ওনার গলার আওয়াজে এক অদ্ভুত আর রহস্যময় বেদনার সুর মিশেছিল। ধন্যবাদ সবাইকে তখন গল্পটা শোনার জন্য। এটি ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।